কাছের ভাই বোনেরা, আজ আমরা এসেছি একাদশ শ্রেণীর একটি কবিতা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পাঠ্য তালিকার একটি কবিতা। কবি জয় গোস্বামীর নুন। জয় গোস্বামী নামটা শুনলেই আমাদের মনে পড়ে যায় সেই বিখ্যাত কবিতার বিখ্যাত পংক্তি, মেঘবালিকার জন্য রূপকথা। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। সেই কবির কবিতা, ভুতুম ভগবান কাব্যের একটি কবিতা নুন। আমরা নুন কবিতার মধ্যে প্রবেশ করব এবং দেখব কবিতায় কবি কি বলতে চাইছেন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা কারা? আমরা তো অল্পে খুশি, সাধারণ ভাত কাপড়, মোটা ভাত মোটা কাপড়ে যাদের চলে, সেই আমরা অবশ্যই মধ্যবিত্তের নিচে যারা আছে, অর্থাৎ নিম্নবিত্ত। এই নিচের তলার মানুষের কথা নুন। তার মানে এদের জীবন কি? সাধারণ ভাত মোটা কাপড়ে চলে, তাদের কথা লিখেছেন কবি। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে দুভাই মিলে টান দেই গঞ্জিকাতে। গঞ্জিকা শব্দের অর্থ গাঁজা, যা নেশাগ্রস্ত করে। কেন নেশাগ্রস্ত করে? মানুষ কখন নেশা করে? যখন মানুষ তার শান্তি সুখ এসব কিছু হারিয়ে ফেলে। যে মানুষের বাড়িতে অভাব, কবি সুকান্ত বলেছেন না, ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া, পিঠেতে টাকার বোঝা তবু এ টাকাকে যাবে না ছোঁয়া, রানার কবিতায়। ঠিক তেমনই যখন ঘরেতে অভাব আসে তখন স্বভাবটাও যায় নষ্ট হয়ে, আর তখনই গঞ্জিকায় টান দিতে হয় বা মদে আসক্ত হতে হয়। মানুষ ভুলতে চায় তার যন্ত্রণা, ভুলতে চায় তার ব্যথা, তাই গঞ্জিকাতে দুভাই মিলে টান দেয়। এ দুভাই দুটি ভাই নয়, দুভাই সুখ আর দুঃখ। সুখ আর দুঃখ পাশাপাশি সহাবস্থান করে। যদি আমরা সুখ পাই, তো ভবিষ্যতে আমাদের জন্য দুঃখ অপেক্ষা করছে। ঠিক একইভাবে এখন যদি আমরা এই পড়ার সময় পড়াশুনো বাদ দিয়ে তোমরা এখন টিভি মোবাইলে এইসবে আনন্দ পেতে চাইছো, তো যদি পেতে চাও তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য ঠিক ততটাই দুঃখ অপেক্ষা করছে। আর এখন যদি কষ্ট করে দিনরাত একাকার করে যদি পড়াশুনো করো, তাহলে কষ্টর সুফল তোমরাই পাবে, ভবিষ্যতে তোমাদের জন্য সুখ অপেক্ষা করবে। তাই তোমাদেরকে বেছে নিতে হবে যে দু ভাইয়ের মধ্যে কোন ভাইটিকে আমরা গ্রহণ করব। এই মেহনতি খেটে খাওয়া মানুষগুলো একসাথে দু ভাইকে পাশাপাশি নিয়ে যায়, সুখ আর দুঃখকে পাশাপাশি নিয়ে যায়। তাই তারা কখনোই দুঃখ বা সুখ কোনোটাকেই ধরতে পারে না। বেশিরভাগ সময়ই তাদের জীবনে দুঃখ। সুখ যখনই আসে, যখনই হাতে পয়সা আসে, তখনই পয়সা উড়িয়ে দেয় গঞ্জিকাতে। তার ফলে কালকে কি খাবে সে চিন্তা আর তাদের মাথায় থাকে না, এবং তার ফলে কালকে আবার দুঃখ আসে। তাই বলছে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। তাই কোনো দিনই ধার দেনা মুক্ত হয় না জীবনের। অসুখ আর ধার দেনা, এই অসুখ শুধু শারীরিক অসুখ নয়, এই অসুখ মনের অসুখ, আর সেই অসুখ সারাতেই গঞ্জিকাতে টান। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। সব দিন বাজার হয়ও না, কেন না পয়সা নাই। আর যেদিন হাতে পয়সা আসে সেদিন তো কাল কি খাবো এ ভাবনা নাই। খেটে খাওয়া জীবনের, মেহনতি জীবনের, শিক্ষার প্রান্তসীমায় বাস করা জীবনের শুধু ক্ষণিকের আনন্দ চায়। আর তাই যে পয়সা আসে সে পয়সা দিয়ে আজকেরই আনন্দ করে নেয়। তাই হলে হয় মাত্রা ছাড়া, যখন হাতে পয়সা আসে তখন মাত্রা ছাড়া বাজার হয়। তারপর কালকের কথা, বাজার আর হবে না। তাই সব দিন বাজার হয় না, যেদিন হয় সেদিন মাত্রা ছাড়া, যেদিন হয় না
সেদিনও না হওয়ার মাত্রা ছাড়া, অর্থাৎ শূন্যতা যেদিন সেদিন শূন্যতার মাত্রা ছাড়া, যেদিন পূর্ণতা সেদিনও পূর্ণতার মাত্রা ছাড়া, সবটাই সীমাহীন। কিন্তু সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বাড়িতে ফেরার পথে গোলাপ চারা কিনে আনে। যে মানুষ পেটে ভাত পায় না দুবেলা, ভাতের পাশে নুন জোটে না যাদের, তারা যদি গোলাপ চারা কিনে আনার বিলাসিতা দেখায়, তাহলে তো তাদের ভাতের নিশ্চিত প্রতিষ্ঠান সম্ভব নয়। তাই গোলাপ চারা কিনে আনে যখন হাতে প্রচুর পয়সা হয়, তখন আনন্দে মশগুল হয়ে থাকে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। আমরা তো এতেই খুশি, তার মানে এই অভাব অনটনের সঙ্গে করে যেদিন পয়সা আসবে সেদিন অনেকটা বাঁচবো, যেদিন পয়সা থাকবে না সেদিন যতটা কম বাঁচা যায় ততটা বাঁচবো, এভাবেই আমরা অভ্যস্ত। এটাই আমাদের ডেইলি রুটিন। অতএব এভাবে চলতে আমাদের কোনো কষ্ট হয় না, এটা মেনে নিয়েছে এক শ্রেণীর মানুষ, মেহনতি খেটে খাওয়া শ্রমিক শ্রেণী, প্রান্ত সীমায় যারা বাস করছে সমাজের, তারা মেনে নিয়েছে এটা, যে আমাদের সব দিন সমান যাবে না, সব দিন খেতেও পাবো না। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই, এর বেশি কেউ চায় না। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। হাসিও আছে, কষ্টও আছে। যেদিন গোলাপ চারা কিনে আনে সেদিন প্রচুর হাসি, যেদিন গঞ্জিকায় টান দেয় সেদিন প্রচুর হাসি, যেদিন খেতে না পায় সেদিন কষ্ট। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরে দুপুর রাতে, তার মানে অনেক গভীর রাতে বাড়ি ফিরে। সারাদিন পরিশ্রম করেও একটা কিছু হয় না, যখন হয়তো নেশাগ্রস্ত হয়ে গভীর রাতে বাড়ি ফিরেছে, নিজের সাথে নিজের ঝগড়া করতে করতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তারপর বাড়ি এসে গভীর রাতে যখন শ্রম কাতর জীবনটা এক মুঠো খেতে চায়, তখন খাবার ভাতের পাশে চারটি নুন জোটে না। তখন কিন্তু রাগকে কন্ট্রোল করা যায় না, তখন রাগকে আর বেঁধে রাখা যায় না। তখন কি হয়, রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। এ বাপ বেটা দুভাই কি করে হয়? একই সঙ্গে বাবা এবং বেটা আবার একই সঙ্গে দুভাই কি করে হয়? আসলে যে কষ্টের বা যে দুঃখের পথ দিয়ে সারা রাত হেঁটে হেঁটে এলো, তারপর একটু সুখের প্রত্যাশী ছিল। এই দুঃখ তো সুখের জন্ম দেয়, আবার সুখও তো দুঃখের জন্ম দেয়, এই অর্থে তারা বাপ বেটা। আবার সুখ দুঃখ পাশাপাশি সহাবস্থান করে, এই অর্থে তারা দুভাই। তাই সুখ দুঃখের কথা এখানে বলা হয়েছে। এই সুখ দুঃখের বোঝাপড়া যখন শুরু হয়ে যায় ঘরের মধ্যে, যখন সুখ আর দুঃখের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায় একটা জীবনে, গভীর রাতে বাড়ি ফিরেছিল সে কষ্ট করে, যে একটু নুন ভাতের পাশে নুন থাকবে তাতেই আমার অনেক সুখ, কিন্তু সেটা যখন থাকে না, অর্থাৎ সুখের আশা আর দুঃখের বাস্তবতা, এই দুটোর যখন লড়াই হয়, তখন বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করে। অর্থাৎ তার যে অভাব, তার যে তীব্রতা, সেই তীব্রতা সে নিজেকেই নিজে চিৎকার করে জানায়, গোটা পাড়া জেনে যায়। অর্থাৎ অভাব আর ঢাকনা দেওয়া থাকে না। এই মেহনতি খেটে খাওয়া জীবনগুলো যখন পয়সা হাতে পায় তখন যেমন উড়িয়ে দেয়, সেটাও যেমন ঢাকনা দেওয়া থাকে না, ঠিক তেমনি অভাবের তীব্রতায় যখন রাগ চরমে ওঠে, তখনও সেটা সভ্যতার ঢাকনা পায় না। অসভ্যতার গোঁয়ার্তমি দিয়ে সেটাকে চারিদিকে ছিটিয়ে দেওয়া হয়, ছড়িয়ে দেওয়া হয়। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। বলছে করি তো কার তাতে কি, আমরা যদি চিৎকার করি, আমার সত্তা যদি আমার সঙ্গে চিৎকার করে, আমার বাড়িতে যদি অশান্তি হয়, গোটা পাড়া যদি ঘুমাতে না পারে, তো কার তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমার ভাতের পাশে লবণের ব্যবস্থা তো তারা করে দেয় নাই। তাই আমার চিৎকারে তাদের সৌজন্যতা, তাদের ছিছি করার দরকার নাই। যে আমার লবণের পাশে, যে আমার ভাতের পাশে নুনের ব্যবস্থা করে দেবে, সে আমার কথা ভাববে, আমার কথা বলবে, সে আমার অসহিষ্ণুতা নিয়ে চিৎকার করবে। কিন্তু যারা আমার ভাতের পাশে নুনের ব্যবস্থা করে দেয় নাই, তাদের তো বলার কোনো এখতিয়ার নাই। এই প্রশ্ন তুলেছে এক মেহনতি খেটে খাওয়া শ্রমিক সমাজের বন্ধু। সে বলতে চেয়েছে যে আমাদের শুকনো ভাতে আর কিছু চাই না, আমাদের বিলাসিতা চাই না। আমি গোলাপ চারা প্রতিদিন বাজার থেকে কিনে আনতে চাই না, আমি প্রতিদিন গঞ্জিকাও তোমাদের কাছে দাবি করছি না। আমি প্রতিদিন
আমার ভাতের পাশে একটু নুনের ব্যবস্থা হোক, এইটুকু দাবি করছি। এই দাবিটা কিন্তু খুব সঙ্গত। আসলে এ নুন বাজার থেকে কেনা টাটা সল্ট বা অন্য কোনো কোম্পানির নুন নয়। এ নুন কী নুন? এ নুন একটা হৃদয় ক্রমশ রক্তাক্ত ব্যথিত হতে 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 তার হৃদয় গলে গলে চোখ দিয়ে গড়িয়ে পড়া নুন। এ নুন সেই শ্রমিক মানুষটা সারাদিন খেটে খেটে গোটা গা দিয়ে দরদর করে ঝরে পড়া নুন। এ নুন রক্ত জল করা নুন। অর্থাৎ একটা শ্রমিক খেটে খাওয়া মানুষের সারাদিন গোটা শরীর থেকে যে নুন ঝরালো, সেই নুন ঝরিয়ে সে তার ভাতের পাশে একটু খাবার নুন চেয়েছিল। ভাতের পাশের খাবার নুনটা এ কবিতায় বড় নয়। এ কবিতায় বড় নুন হচ্ছে মেহনতি খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর শ্রমের নুন, অর্থাৎ ঘামের নুন, তাদের কষ্টের, তাদের যন্ত্রণার চোখ দিয়ে গড়িয়ে পড়া সেই লবণাক্ত জলের কথা। তার মানে এ নুন শুধু ভাতের পাশে পেট ভরানোর নুন নয়, এ নুন একই সঙ্গে কিসের নুন? একই সঙ্গে মেহনতি খেটে খাওয়া মানুষের শ্রমের মূল্য, একই সঙ্গে তাদের কষ্টের মূল্য, তাদের শ্রমের জন্য ন্যায্য শ্রম, ন্যায্য পাওনা এবং তাদের কষ্টকে মুছিয়ে দেখ সমাজের হাত এসে। এই দাবিতেই নুন কবিতা শুধুমাত্র ভাতের পাশের নুন হয় নাই, জীবনের আবেগ থেকে গলে 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 পড়া, ঝরে ঝরে পড়া নুনের কথা বলা হয়েছে। তোমরা আবার একবার কবিতাটা পড়ো, বুঝতে না পারলে আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সাহায্য করতে। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থেকো।